কোনো কিছু আর অবাক আমরা হই না, সাধারণ মানুষও বুঝে গেছে এ রাজ্যে আর কিছু মানে পাওয়ারও আশা নেই, বা যারা দোষী তাদের সাজা হবে আমরা খুশি হব সেটারও কোনো জায়গা নেই। আমাদের নিজেদের সচেতন নিজেরা এখন হতে হবে, এবং আমাদেরকে হয়তো লাঠি ধরতে হবে হাতে, কারণ নিজেদের বাঁচতে হবে। তার জন্য আমাদের আমাদের নিজেদের সিকিউরিটি নিজেদের কি হয়তো রক্ষা করতে হবে, নিজেদের বাঁচাতে হবে, আমাদের সাধারণ মানুষ যারা আছে তাদের, কারণ আমাদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু আর পুলিশ প্রশাসনও নেই। মর্মান্তিক ঘটনা কামদুনিতেও হয়েছে, সেখান থেকে মূলত নড়ে চড়ে বসার যে ঘটনাগুলো সেগুলো সামনে আসছিল বারবার। কিন্তু এক্ষেত্রে একদম সারা রাজ্য যেভাবে বিভিন্ন প্রান্ত থেকে উঠে এলো এই আরজিকর কাণ্ড, সেই আরজিকর কাণ্ডে শাসক দল তো বলছে বিচার পেয়েছে, কারণ সঞ্জয় রায়ের একটা দোষী সাব্যস্ত হয়েছে। আগামীকাল হয়তো তার সাজা ঘোষণা হবে। কিন্তু সত্যি যারা রাত জাগলো, সত্যি যারা এই পরিবার, তারা কি সত্যি বিচার পেল, কি মনে হয়? দেখুন, এই ধরনের ঘটনা রাজ্যের বুকে কিন্তু দিনের পর দিন ঘটেই গিয়েছে। আরজি করের ঘটনাটা পুরো বিশ্ব জুড়ে, পুরো দেশ জুড়ে মানুষ রাস্তায় নেমেছিল, যে তারা হুম। প্রত্যেকটা মানুষ চেয়েছিল একটা দৃষ্টান্তমূলক সাজা হোক, এবং যারা দোষী এর হুম। পিছনে কারা আছে তাদের আসল মাথাগুলো বেরিয়ে আসুক। কারণ যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছে সেও একজন ডাক্তার, এবং তার যেখানে কর্মস্থান সেখানে ঘটেছে। তো এখানে মেয়েরা আনসেফ। তো প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছিল, তারা রাতের পর রাত জেগেছিল যে যারা দোষী তারা দ্রুত তাদেরকে ধরা হোক, এবং তাদেরকে সাজা দেওয়া হোক, দৃষ্টান্তমূলক সাজা হুম। হোক। কিন্তু এখানে যা যা হলো, আমরা যেটা দেখতে পেলাম যে এখানে একজনকেই দোষী সাব্যস্ত করা হলো। এখানে অবাক হওয়ার কোনো নেই যে কালকে সাজা ঘোষণা হবে বা রায় বেরাবে, আমরা টিভি খুলে বসে আছি। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু জানি, এখানে কেউ অবাক হইনি। কেউ আ মানে কাজ ছেড়ে টিভি খুলে বসেও নেই যে কালকে সঞ্জয়ের সাজা হবে, আমরা দেখব কি সাজা হয়। কারণ এখানে হুম। যারা প্ল্যানিং করেছিল ডাক্তার দিদিকে মারবে, তাদের প্ল্যানিং সাকসেস হয়েছে। এখানে কোনো অবাক হওয়ার কিছু নেই। কারণ এখানে একজন দোষী নয়, এর পিছনে আরো অনেক দোষী আছে যাদেরকে ধরা হলো না। যারা প্ল্যানিং করেছিল তাদের প্ল্যানিং সাকসেস হয়েছে। তারা ঘরে বসে হয়তো এনজয় করছে যে আমরা একজনকে যাকে ফাঁসাতে চেয়েছিলাম তাকে ফাঁসিয়ে দিয়েছি। ব্যাস, হয়ে গেছে, তাদের কাজ শেষ। অতএব এখানে মানে খুশি হওয়ারও কোনো জায়গা নেই। এখানে যে একজন দোষী তাকে কোনো রকম হয়তো ফাঁসির অর্ডার হবে কিনা সেটা আমরা জানি না। কিন্তু হয়তো কোনো রকম মিনিমাম যাবজ্জীবন হবে। এইটুকুই হবে। আর একজনকেই ওই দোষী সাব্যস্ত করা হলো। এর পিছনে কারা আছে এখনো পর্যন্ত মা মানে জানাই গেল না যে কারা আছে, কারা এই রেপের সাথে যুক্ত। কারণ এখানে তো একজন তো ওনার মেয়েটাকে খুন করে মার্ডার করা সম্ভব নয়। এর পিছনে আরো অনেক লোক ছিল। তাদের নামগুলো তো সামনে তো আসলো না, আমরা জানতেও পারলাম না। কিন্তু আছে। কি আ আর আমি এই একটা কথাই বলতে চাই, পুরো ধনঞ্জয় যেরকম যেভাবে ধনঞ্জয়কে মারা হয়েছিল, যেভাবে ধনঞ্জয় ফেঁসেছিল, আজ কিন্তু সঞ্জয়ও ফাঁসলো। তো আমার মনে হচ্ছে সঞ্জয়কে, ও বারবার সঞ্জয় চিৎকার করে বলছে আমি একা এই কাজ করিনি। কিন্তু কারা করেছে নামগুলো তো সঞ্জয় জানে। সে নামগুলো তো বলে দিতে পারে যে তার তো সাজা হবেই। কিন্তু নামগুলো সে অবশ্যই বলে দেওয়া উচিত বলে আমার মনে হয়। পুলিশ চেয়েছিল তদন্ত লুটপাট করে দেবে। আ এই পুলিশ চেয়েছিল প্রমাণ লুটপাট করে দেবে। পুলিশ তার প্রমাণ সবকিছু লুটপাট করে দিল। এখানে তারপরে সিবিআই আসলো। সিবিআই কোনো প্রমাণ খুঁজে পেল না। কারণ এখানে তো আগে থেকেই সবকিছু প্রমাণ লুটপাট করে দেওয়া হয়েছে। এখানে স্বাভাবিক সবাই জানে, প্রত্যেক মানুষই জানে যে সিবিআই আসলে এখানে প্রমাণ আর পাবে না। তার জন্য এখানে শাসক দলও রাস্তায় নামছে যে দোষীদের সাজা হোক, দোষীদের সাজা হোক, আমরা দৃষ্টান্তমূলক সাজা চাই। এখানে যদি সিবিআই তদন্ত না করতো, যদি পুলিশের হাতে সিআইডির হাতে থাকতো, তাহলে কিন্তু শাসক দল রাস্তায় নামতো না। শাসক দল কিন্তু বলতো না যে আমরা দোষীদের সাজা চাই, আমরা দোষীদের সাজা চাই। রাস্তায় আন্দোলন করতো না। এখানে সিবিআই এর একদম। হাতে পড়েছে, শাসক দলও রাস্তায় নেমেছে। এগুলো সবকিছু একটা প্ল্যানিং মাফিক কাজ হয়েছে। প্ল্যানিং মাফিক আজ সঞ্জয় সাজা হবে। এখানে একজনকেই সাজা ঘোষণা করা হয়েছে। এখানে কেউ কোনো মানে এখানে আনন্দ খুশি হওয়ার কোনো জায়গা নেই। এর পিছনে যারা আছে আমরা হয়তো কখনোই জানতে পারবো না। কিন্তু আইনের যদি এটা থাকে যে সঞ্জয়ের সাজা হলো কিন্তু তবুও তদন্ত জারি থাকবে। এর পিছনে কারা আছে?
সেই তদন্ত জারি থাক। আমরা আমরা সাধারণ মানুষ, তারা আমরা প্রত্যেকেই জানতে চাইছি কারা আছে, সেটা যেন হয়। সেটাই চাইছি, এখানে যেন মামলা নিষ্পত্তি না হয়, এটা আমরা চাইছি। সাধারণ মানুষও চাইছে যে আমাদের রাজ্যের বুকে আর শুধু আরজি কর বলে নয়, দিনের পর দিন ঘটনা ঘটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে দোষীদের সাজা কিন্তু দেওয়া হয়নি। একটা পশ্চিমবাংলার বুকে আপনি দেখাতে পারবেন যে এই রেপ বা খুন মার্ডারের কোনো এখনো পর্যন্ত দোষীদের সাজা হয়েছে? হয়নি। সবকিছু টাকার বিনিময়ে সবকিছু ধামাচাপা পড়ে গেছে। এখানে পুলিশও বিক্রি হয়ে যায়, আমাদের রাজ্যে উকিলও বিক্রি হয়ে যায়, এখানে বড় বড় প্রতিবাদও অনেকে করে, অনেকে তারাও বিক্রি হয়ে যায় চাকরি টাকার কাছে। যেটা আপনারা দেখেছিলেন আরজি করে যারা অনেকেই আন্দোলন করলো, তার তার মধ্যে আন্দোলনের ভাগ হয়ে গেল, ডাক্তাররা ভাগ হয়ে গেল। কিছু ডাক্তার অভিযোগ করছে যে আর ডাক্তারদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকেছে। এখানে সবকিছু টাকার বিনিময়ে কোথায় কি যে হয়ে যাচ্ছে। এখন একমাত্র এখানে ফাঁসির কাঠে ঝুলছে কারা? যারা সত্যিকারের প্রতিবাদ করছে, সত্যি যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তারাই একমাত্র সাজা পাচ্ছে। কি সাজা পাচ্ছে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে, মিথ্যা ভাবে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, মিথ্যা ভাবে তাদের কাজগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। মানে বিভিন্ন ভাবে যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করবে তাদেরকে সাজা দাও। যারা করছে, যারা খুন মার্ডার রেপ করছে, তাদেরকে ধরার দরকার নেই, তাদেরকে সাজা দেওয়ার দরকার নেই। রাজ্যের বুকে এগুলোই ঘটছে, অর্থাৎ কোনো কিছুতে এখন রাজ্যের বুকে অবাক হওয়ার কোনো জায়গায় যে আমি এটা ঘটেছে আমি খুব অবাক না, নয়, কোনো অবাক হওয়ার কোনো জায়গায় নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চোর যারা হয়েছিল, সব মন্ত্রী মিনিস্টাররা এত কোটি কোটি টাকা চুরি করলো, সাধারণ মানুষের মুখের অন্ন কেড়ে নিল, সাধারণ মানুষের খাদ্য বিক্রি করে দিল। এই সব চোররা যারা জেলে কয়েকদিন থাকলো, তারপরে আবার জামিন পেয়ে গিয়ে এখন ফাঁকা ময়দানে ঘুরে বেড়াচ্ছে, হাওয়া খেয়ে বেড়াচ্ছে। আর সাধারণ মানুষ চিৎকার করে করে দোষীদের সাজা হোক, চোরেদের সাজা হোক করলো। কি হলো? সবটা বেরিয়ে আসলো। তো কোনো কিছু আর অবাক আমরা হই না, সাধারণ মানুষও বুঝে গেছে এ রাজ্যে আর কিছু মানে পাওয়ারও আশা নেই, বা যারা দোষী তাদের সাজা হবে আমরা খুশি হব সেটারও কোনো জায়গা নেই। আমাদের নিজেদের সচেতন নিজেরা এখন হতে হবে, এবং আমাদেরকে হয়তো লাঠি ধরতে হবে হাতে, কারণ নিজেদের বাঁচতে হবে। তার জন্য আমাদের আমাদের নিজেদের সিকিউরিটি নিজেদের কি হয়তো হয়তো রক্ষা করতে হবে, নিজেদের বাঁচাতে হবে, আমাদের সাধারণ মানুষ যারা আছে তাদের। কারণ আমাদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু আর পুলিশ প্রশাসনও নেই। পুলিশ বিক্রি হয়ে যাচ্ছে, প্রশাসন বিক্রি হয়ে যাচ্ছে, আইনে যারা সরকারি উকিল তারা বিক্রি হয়ে যাচ্ছে। তো আমরা কার কাছে যাব? এখানে রক্ষকই তো ভক্ষক। তো সাধারণ মধুমিতা, মানুষকে। তোমার মনে থাকবে একটা ঘটনা আমি একটু জানতে চাইছি, লোয়ার কোর্টে কামদুনির কেসের সময় যাদের অন্য সাজা হয়েছিল, কঠিনতম সাজা হয়েছিল, হাইকোর্টে গিয়ে তাদের আবার অন্যরকম রায়দান হলো। আমি বলছি আজকে সঞ্জয় রায়ের এই লোয়ার কোর্টে একটা কিছু রায় হলে কঠিনতম শাস্তি হলো, পরে আবার চ্যালেঞ্জ করে সেটা হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, অনেকটা সময় পেরিয়ে যাবে। তো এর এই বিচার ব্যবস্থা কবে শেষ হবে, কবে পাবে? অনেকটা সময় লেগে যাবে। এবং তাতে সঞ্জয় রায়ের আলটিমেটলি বিচারটা যে কবে পাবে, কবে সাজা ঘোষণা হবে, তাও তো নিশ্চিত নয়। কামদুনির অভিজ্ঞতা তো তাই বলছে, অন্তত আপনার মনে থাকবে। এই অভিজ্ঞতা থেকে আমি আমি তার জন্যই কোনো অবাক হয়নি যে এই সঞ্জয় সাজা পাবে, আবার কিছুদিন পর বেরিয়েও আসবে। এখানে আইন এরকমই, আইনকে আমরা হয়তো সাধারণ মানুষ আইনের উপরে ভরসা রাখি, আমরা সবসময় বলি আইনের উপরে আমাদের ভরসা রাখতে হবে, আদালতের উপরে ভরসা রাখতে হবে, আমরা এটা মুখে বলে থাকি, জাস্ট মুখের একটা ভাষা। কিন্তু এখানে ভরসা রেখে কোনো জায়গাই নেই। আমাদের কামদুনির মামলায় কি সবই তো ছাড়া পেয়ে গেল, ওই দুজন আছে। এখানে এরাও হয়তো তাই হবে, এই সাজা ঘোষণা হবে। আবার হয়তো এখন সঞ্জয়ের হয়তো এই কত 30-32 বছর বয়স, 25 বছর হয়তো মিনিমাম সাজা হবে, 25 বছর পর 55, 57-58 বছর বয়সে আবার বেরিয়ে আসবে। এগুলো কি হিসেব? এগুলো মানে কোনো অবাক হওয়ার কোনো ইয়েই নেই। কিন্তু এর পিছনে যারা ছিল তাদের মুখগুলো তো জানা যেত, তাদের নামগুলো তো জানা যেত যে কারা এগুলো করেছে। একটা কর্মস্থলে, একটা জায়গায় যে মেয়েটিকে রেপ করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে মারলো, তো এখানে একার পক্ষে সম্ভব তো নয়।
সঞ্জয় তো নিজেই কোর্টে জজ সাহেবের সামনে বলেছে যে আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। তো একটা মেয়ে ঘুমন্ত অবস্থায় যখন তাকে রেপ করে মারছে, মেয়েটা তো ঘুমিয়েই তো ছিল না, সে নিশ্চয়ই নিশ্চয়ই। নিজেকে বাঁচিয়ে ধস্তাধস্তি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে একার পক্ষে তো সম্ভব নয়, এখানে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে এখানে একার পক্ষে সম্ভব নয়, এর পিছনে আরো অনেক বড় ষড়যন্ত্র আছে। তো সেটা বার হলো না, কারণ আগে থেকেই সব লুটপাট করে দিয়েছিল, এটা স্বাভাবিক, এটা আমরা জানতাম যে এটা না, যখন এখন ওই প্রশ্ন উঠছে, দুটো বিভাগে প্রশ্ন উঠছে, প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে, যেরকমটা আহ, একেবারে নজর রাখতে হবে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি সারা রাত জেগেছিলাম, এবং সারা রাত জেগে তিনি বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছিলেন। এটা দুজনেই প্রকাশ্যে বলেছে। বিনীত গোয়েল তিনি সিপি ছিলেন, তিনি বলছিলেন যে হ্যাঁ আমার নির্দেশেই তো পুলিশ করেছে। তাহলে সবই যখন তাদের নির্দেশেই হলো, এই তথ্য প্রমাণ লোপাটটা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে কিছুই জানতেন না ডিপার্টমেন্টের খবর। তারই তো নিজের অধ্যক্ষ ছিল সন্দীপ ঘোষ, সেই আরজি করে কিচ্ছু জানলেন না, অথচ যোগাযোগ রেখে গেলেন। ঠিক কি কারণ বলে মনে হয়? কি দেখুন, করছিলেন রাজ্যে? জি, উনি সবসময় দাবি করেন যে আমার চোখ কান সব খোলা থাকে, সবসময় আমি সবকিছু জানতে পারি। ঠিক আছে? উনি সারা রাত জেগেছিল, উনি যে এই একটা সত্যি কথা বলেছে এটা বাস্তব কথা, উনি সারা রাত জেগেছিলেন। সারা রাত জেগেছিলেন কি কারণে? বিনীত গোয়েলকে সবসময় উনি পরামর্শ দিয়েছেন ডেড বডিটা যেভাবেই হোক বের করে নিয়ে আসা হোক এবং তাড়াতাড়ি তাকে দাহ করে দেওয়া হোক। যেভাবেই হোক ডেড বডি ওখান থেকে বার করে নিয়ে আসা হয়েছে। যে যারা পোস্টমর্টম করবে অন্য কাউকে দিয়ে পোস্টমর্টম করানো হয়েছে, অন্য কারো সই পর্যন্ত পোস্টমর্টমে কাগজে লেখানো হয়েছিল যে অন্য কেউ সাইন করেছে, তারপর পোস্টমর্টম হয়েছে। তারপর ওখান থেকে তড়িঘড়ি করে লাস্ট বডিটাকে শ্মশানে পুড়িয়েছে। মানে মমতা ব্যানার্জি এগুলোই শুধু করে গেছে, রাতে ফোন করে বিনীত গোয়েলকে শুধু এগুলোই করে গেছে, বডিটা যেভাবে হোক তাকে দাহ করে তাকে দাহ করিয়ে দিতে হবে। তো দাহ করে দিয়েছে সারা রাত ধরে। মমতা ব্যানার্জি আর বিনীত গোয়েলের এই ফোন হয়েছে, এই যোগাযোগ হয়েছে, এই কথা। ওনাদের প্ল্যান যে ছিল প্ল্যানিং সাকসেস হয়ে গেছে। এখানে তো মানে জানা অজানার কোনো ব্যাপারই না, এখানে সবাই বুঝতে পারছে। মমতা ব্যানার্জি নিজেই তো বলে দিলেন তাহলে যে আমি সারা রাত জেগেছিলাম, এই কারণেই জেগেছিল। বডি হাফিজ করে দিল, আর কোনো কিছুই তো আর হলো না, পোস্টমর্টমও করা গেল না, বডিটাকে পুড়িয়ে দিয়ে শেষ করে দেওয়া হলো। বেশ, আমি একদম শেষ করব মেদিনীপুর কাণ্ড দিয়ে। জাল স্যালাইন, প্রসূতি তার মৃত্যু হলো, এবং তারপরে একজন সদ্যজাত শিশুর মৃত্যু। আমি বললাম যে কোনো মৃত্যুই কিন্তু খুব মর্মান্তিক, কিন্তু দায় চাপলো সেই ডাক্তারদের উপরে। আসলে কি ডাক্তাররা সেই স্যালাইনটা নিজেরাই চালিয়েছিল? আমি বলছি যে অস্ত্রোপচারে তো কোনো জায়গায় গন্ডগোল ছিল না, ছিল ওই বিষাক্ত স্যালাইনে। তাহলে কি নজর ঘোরালো মুখ্যমন্ত্রী ঠিক ডাক্তারদের দিকে ঠেলে দিয়ে বিষয়টা, যে আমি জানতাম না, আমাদের ডিপার্টমেন্টে সেরকম খবর আসেনি, জুনিয়র ডাক্তাররা এতদিন ধরে প্রাইভেট পিজিটিরা করতেন, প্রাইভেট প্র্যাকটিস করতেন, সিনিয়ররা এতদিন পর তিনি তো জানতেন সব, যে প্রাইভেট প্র্যাকটিস হচ্ছে, আগে থামাননি কেন? এবং সেই মৃত্যুটা হওয়ার পরে কেন নড়ে চড়ে বসলো? আমার এইটুকু জেনে আমি শেষ করবো। দেখুন, রাজ্যের বুকে অনেক হসপিটাল আছে, অনেক হসপিটালে গেছি। সেখানে হুম। হসপিটাল ব্যবস্থাগুলো এখন, আমি নিজেও হসপিটালে কিছুদিন আগে আমার বেবি হয়েছে, তো আমিও হসপিটালে ছিলাম। হসপিটালের এমন বাজে মানে এমন বাজে আর কি হসপিটালের এখন সব বিহেভ, যারা নার্স আছে বা যারা ওই যে সব মোছা টোছা করে কাজ করে, যারা এগুলো যারা করে, এত বাজে এখন হসপিটালের অবস্থা। তারা সরকারি হসপিটাল গুলো তারা যে ভুল করছে সেই ভুলটা কখনোই তো স্বীকার করে না। মমতা ব্যানার্জিও ঠিক তাই, যে হসপিটালে যে কত ভুল হচ্ছে সেগুলো মমতা ব্যানার্জি চোখে টের পাচ্ছে না, কারণ সেটা দেখা উচিত। সরকারি হসপিটালে মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা যারা নার্সিং হোমে যেতে পারে না, যাদের টাকা নেই, তারা তো সবই সরকারি হসপিটালে গিয়ে গিয়ে তারা সেখানে ডেলিভারি হবে। সরকারি হসপিটালগুলোর এমন অবস্থা, সরকারি হসপিটালে পর্যন্ত বেবি হওয়া থেকে নিয়ে সেখানে টাকা দিতে হবে। তারপরে হচ্ছে মানে গেটের মুখে টাকা দিতে হবে, যে দারোয়ান আছে তাকে টাকা দিতে হবে, তা না হলে এমন বাজে বাজে তারা বিহেভ করছে, এমন মানে এমন হয়ে গেছে না হসপিটালে, সে আপনাকে বলে বোঝাতে পারবো না। আর যে কলেরই শাখা, ওই অবিনাশ, অবিনাশ যে হসপিটালটা আছে, একদম নাম ধরে বললাম, যে এমন ভাবে
মানে মায়েরা যারা গরিব মানুষ বাচ্চা হতে এসছে সেখানে পর্যন্ত গেটের মুখে টাকা দিতে হবে, উপরে ডেলিভারির ওখানে টাকা দিতে হবে, যারা মুছছে তাদেরকে টাকা দিতে হবে, এমনকি তাদেরকে জোর করা হচ্ছে যে তাদের 2000 3000 যা চাইবে তাই দিতে হবে। তো যারা গরিব মানুষ তারা পর্যন্ত বলছে যে আমরা তো নার্সিং হোমে ডেলিভারি করতে পারিনি বলেই তো আমরা সরকারি হসপিটালে ঠিক এসেছি, আমরা কোথেকে দেবো? হসপিটাল গুলোর এমন একটা অবস্থা বাজে হয়ে গেছে। তো এখানে মুখ্যমন্ত্রী তো একটা দায়িত্ব এড়াবেই, সব জায়গায় তো এরকমই অবস্থা হচ্ছে যে যেখানে যে কোনো ঘটনা ঘটছে সেই জায়গায় মানে কোনো অভিযোগ করলে সেখানে মুখ্যমন্ত্রী নিজের দায় সবসময়ই তারা উনি এড়িয়ে যান। এই যে এতটা মেদিনীপুরের, আপনি যে মেদিনীপুরের কথা বললেন, এটা কিন্তু শুধু এই প্রথম ঘটনা নয়, বিভিন্ন বিভিন্ন ভাবে পশ্চিমবাংলার বুকে এরকম ঘটনা ঘটেছে যে ভুল ইঞ্জেকশন দেওয়া, স্লাইনের ক্ষেত্রে এই ধরনের খারাপ স্যালাইন প্রয়োগ করার ফলে পেশেন্ট মারা যাওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী দায় এড়িয়েছে। কারণ উনি স্বাস্থ্যমন্ত্রী, ওনার কিছু অভিযোগ আসবেই। উনি তো একটা পদ নিয়ে নেন, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী। একটা মানুষ যদি এতগুলো পদ নিয়ে বসে থাকেন তাহলে হচ্ছে উনি এতগুলো চারিদিকে নজর রাখার কি করে থাকবে? অথচ উনি চারিদিকে, আমার সব দিকে নজর থাকে, আমি নবান্নে বসে থাকি তাই কি আমার চারিদিকে আমার চোখ থাকে। উনার যে চোখ আছে সেটা সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে যে উনার কতটা চোখ আছে, উনি কতটা নজর রাখেন। তা না হলে সাধারণ মানুষের উপরে এইভাবে যারা সরকারি হসপিটালে যাচ্ছে এইভাবে টর্চার, এইভাবে শিশু মৃত্যু, এভাবে প্রসূতি মায়ের মৃত্যু এগুলো হতো না। তাই এই সরকারি হসপিটাল গুলো অবশ্যই একটু নজর দেওয়া উচিত। আমি তো নাম ধরেই বললাম যে আপনার এই আর.জি. করের শাখা অবিনাশ, যে ওখানে টাকা ছাড়া কিছু চেনে না, পেশেন্টদের কতটা দেখতে হবে সেটা বড় কথা নয়, আগে টাকা দিতে হবে। মানুষ, গরিব মানুষ যারা যাচ্ছে তারা তাহলে নার্সিং হোমে ডেলিভারি করতে যেতে পারতো, তাহলে সরকারি হসপিটালে কেন গেল? এরকম এরকম সব হসপিটালই এখন হচ্ছে। তো সেই ক্ষেত্রে এগুলোকে একটু নজর দিতে অবশ্যই দরকার। সাধারণ মানুষ তারা নার্সিং হোমে যাওয়ার ক্ষমতা নেই, তারা সরকারি হসপিটালে অবশ্যই তারা ডেলিভারি করবে। তাদের ওপর এই টাকা পয়সা দেওয়ার যে জোর, এইগুলো কেন হবে? আর এই যে বেশ মেদিনীপুর একেবারে যেটা আপনি বললেন, এটা দিনের পর দিন হয়ে যাচ্ছে, এটাও কোনো অবাক হওয়ার কোনো ঘটনা নয়। বেশ একেবারেই শেষ মুহূর্তে এসে শুধু এইটুকু আমাদের আশা থাকবে যে আরো মানবিক হোক সরকার, আরো যাতে সরকারি পরিষেবাগুলো প্রাপ্তি আসুক, কিন্তু মানবিক হচ্ছে কই সরকার, সেখানেই তো বিচারের আসল অবস্থান। সরকার যদি মানবিক হয়, আইন আদালত সঠিক পথেই চলবে, বিচার সঠিক পথেই চলবে বলে আশা রেখে আজকে মৌসুমী দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই অনুষ্ঠান শেষ করছি।